রয়েছে। সো এই জিনিসটা হচ্ছে ইজিলি একটু কেয়ারফুলি যদি পড়েন তাহলে এইখানে যে 5 মার্ক আছে 5 মার্ক দিয়ে ফুল যদি প্রশ্ন হয় তাহলে 5 মার্কে পাবেন, আর যদি 2-3টা প্রশ্ন হয় তাহলে 2-3টা আনসার করা পসিবল। ঠিক আছে, আমরা এখন পড়বো যে 2060 বা ইস্ট। তাহলে দেখেন এই ইস্টটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এই আমরা মনে রাখবো হচ্ছে দেখেন কিভাবে UMR এর ক্লাসে রবিকে এমপি বানাবো। তাহলে মনে রাখবেন উদ্দা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় ওল্ড ইংলিশ পিরিয়ড এটা আসবে না, কারণ এটার অল্টারনেটিভ নেম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটার ডিউরেশন ছিল 450 থেকে 1066। M4 হচ্ছে মিডল ইংলিশ। মিডল ইংলিশ এর ডিউরেশন ছিল 1066 থেকে 1500 পর্যন্ত। তারপর আসেন R4 হচ্ছে রিনাসান্স। দেখেন এটা একটু মনে রাখবেন, রিনা ইস সেন্স। এটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় স্পেলিং এ আসে, যেমন গ্রামার পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট, গ্রামার পার্টে স্পেলিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেজন্য মনে রাখবেন রিনা ইস সেন্স। রেনেসান্স ছিল হচ্ছে আপনার 160 বছর, 1500 থেকে 1660, 160 বছর। তারপর আছে ক্লাস মানে হচ্ছে নিউ ক্লাসিক্যাল। নিউ ক্লাসিক্যাল এজের ডিউরেশন ছিল 1660 থেকে 1785 বা 1798, রোমান্টিক এজের আগ পর্যন্ত। তারপর আসেন R4 হচ্ছে রোমান্টিক এজ। রোমান্টিক এজের ডিউরেশন ছিল 1798। ঠিক আছে, 1798 সালে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স শোর মাধ্যমে এই যুগের যাত্রা শুরু হয়। 1832। ভালো করে মনে রাখবেন এই এজগুলো। তারপর আসেন বিতে হচ্ছে কি, দেন হচ্ছে কি ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের ডিউরেশন হচ্ছে 1832। দেখেন 1832 শেষ, আবার 1832 থেকে শুরু, 1832 থেকে 1901। খুবই ইম্পর্টেন্ট, ইংরেজি সাহিত্যে যদি প্রশ্ন করে রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজ খুবই ইম্পর্টেন্ট। আর বিসিএস সিলেবাস শুরু হচ্ছে এলিজাবেথান এজ থেকে, আর এলিজাবেথান এজ হচ্ছে রেনেসান এজের একটা শাখা। সো এই যুগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তারপর আসেন মডার্ন এজের ডিউরেশন হচ্ছে 1901 থেকে 1939। এরপর এজটা হচ্ছে কি পোস্ট মডার্ন। পোস্ট মডার্ন এজ হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট। দেখেন একটু খেয়াল রাখেন, যদি যোগভাগ নিয়ে প্রশ্ন হয় তাহলে একটু খেয়াল রাখবেন। উতে হচ্ছে ওল্ড ইংলিশ, এম হচ্ছে মিডল ইংলিশ, আর হচ্ছে রেনেসাঁ, ক্লাস মানে নিউ ক্লাসিক্যাল, দেখেন মানে হচ্ছে রোমান্টিক, ভি মানে হচ্ছে ভিক্টোরিয়ান, M4 মডার্ন, P4 হচ্ছে মডার্ন এজ। ঠিক আছে, এদের জাস্ট একটু মনে রাখবেন। আর এই সবগুলো এজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার এই যে রেনেসান্স এজ। ঠিক আছে, রেনেসান্স এজ থেকে হচ্ছে আপনার সিলেবাসটা শুরু, মানে রেনেসাঁর একটা শাখা হচ্ছে কি এলিজাবেথান পিরিয়ড। ওই এলিজাবেথান পিরিয়ড থেকে হচ্ছে কি 21st সেঞ্চুরি বিসিএস সিলেবাস। হ্যাঁ, আর এই রেনেসাঁ এজের ডিউরেশন হচ্ছে কত, 1500 থেকে 1660, 160 বছর। আর রেনেসাঁ বানানটা হচ্ছে পরীক্ষায় আসে, এই জন্য মনে রাখবেন রিনা ইজ সেন্স। ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল ডিউরেশন হচ্ছে 1660 থেকে 1785 অথবা 1798। রোমান্টিক এজের ডিউরেশন হচ্ছে 1798 থেকে 1832। আর 1798 সালটা বিখ্যাত, কারণ রোমান্টিক যুগের যাত্রা শুরু হয় প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স পাবলিশের মাধ্যমে। আর এই প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স পাবলিশ করা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু হচ্ছে কি এস.টি. কোলরিজ। তারা এখানে হচ্ছে 23টা পয়েম লিখে, এই 23টা পয়েমের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ লিখে 19টা, আর এস.টি. কোলরিজ লিখে হচ্ছে 4টা। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। এগুলো আমরা যখন এজ পড়বো তখন আর ভিক্টোরিয়ান এজ হচ্ছে 1832 থেকে 1901, মডার্ন এজ হচ্ছে 1901 থেকে 1939, পোস্ট মডার্ন হচ্ছে 1939 থেকে
বর্তমান। তাই এটা হচ্ছে পুরো ইংরেজি সাহিত্যের যোগ ভাগ। এরপর হচ্ছে কিছু সাব ডিভিশন রয়েছে, সেগুলো একটু ডিটেইলস দেখেন। ওল্ড ইংলিশের কোনো শাখা নেই, তারপর হচ্ছে মিডল ইংলিশ এসে দেখেন মধ্যযুগে নরমান, মধ্যযুগে নরমান চৌসারের, মধ্যযুগে নরমান চৌসারের ছবিটি ডার্ক। দেখেন নরমান মানে হচ্ছে দ্য অ্যাংলো নরমান। নরম্যান এজ, এটার ডিউরেশন ছিল 1066 থেকে 1340। তারপর আসে 2 নম্বর জিওফ্রে সসার। জিওফ্রে সসার পড়িয়েছিল হচ্ছে 1340 থেকে 1400। এটাকে বলা হচ্ছে 14th সেঞ্চুরি। একটা পিএসসি প্রশ্ন আসছিল জিওফ্রে সসার হচ্ছে কোন শতাব্দীর কবি, 14th সেঞ্চুরি পয়েট, অথবা বলা হয় জিওফ্রে সসার হচ্ছে কোন মধ্যযুগের একজন হচ্ছে কি বিখ্যাত কবি। এত বাংলা সাহিত্যে যেমন অন্ধকার যুগ রয়েছে, ইংরেজি সাহিত্যে একটা অন্ধকার যুগ রয়েছে, সেটাকে বলা হচ্ছে ডার্ক, DARK, ডার্ক অথবা প্যারেন্ট। এটা ডিউরেশন ছিল হচ্ছে 1400 থেকে 1485 বা 1500। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তাহলে দেখেন মধ্যযুগে খেয়াল করতে হবে। আমরা যখন পড়ছিলাম ওল্ড ইংলিশ, ওল্ড ইংলিশের নাম হচ্ছে কি, অল্টারনেটিভ নেম হচ্ছে কি দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কিন্তু দেখেন আবার এখানে অ্যাংলো দিয়ে আরেকটা নাম আছে মধ্যযুগে, সেটা হচ্ছে কি অ্যাংলো নরমান। ওটা ছিল স্যাক্সন, এটা হচ্ছে কি নরমান। এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আর মধ্যযুগ হচ্ছে একজন বিখ্যাত কবি হচ্ছে কি জিওফ্রে সসার। ঠিক আছে, এই একজন কবির নামে নিয়ে হচ্ছে একজন একটি যুগের নাম। যেমন বাংলা সাহিত্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কি আছে যুগের নাম আছে, রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্র যুগ, রবীন্দ্র পরবর্তী আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ডার্ক অথবা ব্যারনিস, সেটা ছিল 1400 থেকে 1485 অথবা 1500 সাল। সবাই একটু জয়েন করেন, আজকে আমি ইংলিশ লিটারেচারটা শেষ করে ফেলবো, কারণ টাইম খুব কম, তাই একটু শেষ করে বলবো। আপনারা একটু জয়েন করেন। তারপর আসেন রেনেসাঁ। রিনা ইজ সেন্স, তাহলে মনে রাখবেন রিনা ইজ সেন্স, এটা স্পেলিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। রেনেসাঁ যুগকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, মনে রাখবেন। টেকনিকটা হচ্ছে রেনেসাঁ যুগে এলিজা কারে কম চড়ে, রেনেসাঁ যুগে এলিজা কারে কম চড়ে। তাহলে মনে রাখবেন এলিজা কার কম, মানে হচ্ছে মাইনাস। তাহলে দেখেন এলি মানে হচ্ছে কি এলিজাবেথা এইস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে সিলেবাস শুরু, এখান থেকে সিলেবাস শুরু। এই যুগের সাহিত্যকাল যখন শুরু হচ্ছে রানী এলিজাবেথের নাম অনুসারে। রানী এলিজাবেথ শাসন করছিলেন 1558 থেকে 1603। আর এলিজাবেথান সবচেয়ে স্বর্ণযুগ বলা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, কারণ উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, এডমান্ড স্পেন্সার, সিডনি সবাই ছিলেন হচ্ছে কি এই যুগের বিখ্যাত কবি। তারপর আসেন জেফার হচ্ছে জেকোবিয়ান। জেকোবিয়ান ছিল হচ্ছে 1603 থেকে 1625। এই সময় রাজা ছিল হচ্ছে জেমস, এই সময় রানী ছিল হচ্ছে এলিজা। এখানে দেখেন এলিজাবেথ আর রানী ছিল হচ্ছে কি এলিজাবেথ দ্য
ফার্স্ট, ঠিক আছে। তাহলে দেখেন এখানেও ই আছে, এখানেও কি আছে, ই আছে। আর জ্যাকোবিয়ান এজের সময় রাজা ছিল হচ্ছে রাজা জেমস ফার্স্ট, জেমস দ্য ফার্স্ট। এখানেও জে আছে, এখানেও কি আছে, জে আছে। তারপর আসেন ক্যারোলাইন। ক্যারোলাইন এজ ছিল হচ্ছে 1625 থেকে 1649। আর এখানে দেখেন এখানে ক্যারোলাইনের সি আছে, এই সময় রাজা ছিল হচ্ছে চার্লস ওয়ান। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন তো, সাউন্ড ক্লিয়ার কিনা এখন বোঝা যাচ্ছে? একটু কমেন্ট করেন, কমেন্টে করেন, একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা। একটু সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে করেন, কমেন্ট। অ্যাকচুয়ালি আমি যখন পড়াই তখন ক্যামেরার পিছনে দেখি না, তখন দেখতে হচ্ছে এখন। ও এখন ক্লিয়ার, ওকে, লেটস গো। ঠিক আছে, চলেন তাহলে আসেন ক্যারোলাইন। ক্যারোলাইনের সময় হচ্ছে রাজা ছিল হচ্ছে চার্লস। এখানে দেখেন ক্যারোলাইনে কি আছে, সি আছে। চার্লস ওয়ানে কি, চার্লসে কি আছে, সি আছে। তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারেন ক্যারোলাইন এজের সময় রাজা ছিল হচ্ছে কি চার্লস ওয়ান। এরপর আসেন কমনওয়েলথ। কমনওয়েলথ এজ মনে রাখবেন। এখানে দেখেন কম, কম মানে হচ্ছে কি মাইনাস। এই সময় কোনো কি ছিল না, রাজা বা রানী ছিল না, নো কিং, ঠিক আছে। আর কমনওয়েলথের ডিউরেশন ছিল হচ্ছে 1649 থেকে মাত্র 11 বছর, 1660। কারণ কমনওয়েলথের সময় কি ছিল না, রাজতন্ত্র ছিল না, সেই সময় ছিল হচ্ছে কি যুদ্ধ হয়। আর যুদ্ধ বিগ্রহ করে তো বেশি দিন থাকা যায় না, ঠিক আছে। অলিভার ক্রমওয়েল ছিল কি এই যুদ্ধের নেতা, ঠিক আছে। তাহলে মনে রাখবেন কমনওয়েলথ সম্বন্ধে মনে রাখবেন কম মানে হচ্ছে কি মাইনাস, কম মানে হচ্ছে কি মাইনাস। দ্যাট মিনস ওই সময় কোনো কি ছিল না, রাজা বা রানী ছিল না। আর এটা ডিউরেশন ছিল হচ্ছে মাত্র 11 বছর, 1649 থেকে 1616। না বুট যে ঝাপসা হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু মাঝে মাঝে নেট আপ ডাউন করে তো, এই জন্য হচ্ছে একটু প্রবলেম হয়। এটা পরে ঠিক হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে বুট, বুট ক্লিয়ার এখন? বুট ক্লিয়ার কিনা একটু ওই আমার এদিকে তো কোনো সাউন্ডে শুনতেছি না। বুট কি ঝাপসা নাকি ক্লিয়ার? ও এখনই ক্লিয়ার না, আচ্ছা। এটা নেট প্রবলেম, নেট হচ্ছে আপনার আপ ডাউন করতেছে তো হয়তো একটু, কিন্তু আমার ক্যামেরায় তো দেখাচ্ছে হচ্ছে নেট ক্লিয়ার। যদিও ভিডিওটা আটকে গেছে একটু। লেখা যাচ্ছে। ভিডিওটা আটকে গেছে কেন বুঝতেছেন না, একটু নেট
নেট প্রবলেম। ও এখন ঠিক হয়েছে? একটু কমেন্ট করুন তো এখন ঠিক হয়েছে কিনা, তাহলে আমি লিখাটা মুছে আবার লিখতেছি। ও এখন ঠিক আছে? এখন ঠিক আছে একটু কমেন্ট করুন। ও রাইট, ক্যারি অন। আচ্ছা তাহলে দেখেন মনে রাখবেন কমনওয়েলথ। কমনওয়েলথ মানে হচ্ছে দেখেন এই সময় কি ছিল না, কম মানে হচ্ছে কি মাইনাস, মাইনাস হচ্ছে এই সময় রাজা বা রানী ছিল না, একটু মনে রাখবেন। হ্যাঁ, আর বিসিএস সিলেবাস এখানে এলিজাবেথান এজ থেকে শুরু, তো এই ডিউরেশনটা মনে রাখবেন। এলিজাবেথান এজের ডিউরেশন হচ্ছে কত, 1558 থেকে 1603। ওকে, আমরা নেক্সটটা চলে যাচ্ছি। ওকে ওকে ক্লিয়ার। তারপর হচ্ছে দেখেন পরের এইজটা, ক্লাসিক্যাল যুগকে রিস্টোর করতে অগাস্টান পোপ সেন্ট জনসনকে ট্রানজিট করলো রিজন দেখি। তাহলে দেখেন আমরা যে পড়লাম নিউ ক্লাসিক্যালিস, নিউ ক্লাসিক্যালিসকে এখানে কয় ভাগ করে দেখেন। এক নম্বর ভাগটা হচ্ছে রেস্টোরেশন। রিস্টোর মানে কি করা, আমরা কোনো কিছু কম্পিউটার ডাটা হারিয়ে ফেলে সেটাকে আবার কি করি, রিস্টোর করি। আগে যে দেখলাম কমনওয়েলথ পিরিয়ড, ওই সময় রাজা ছিল না, তো রাজা ছাড়া তো রাজ্য চলবে না, তখন আমাদের কি লাগবে, রাজা লাগবে, রিস্টোর করতে হবে মানে প্লাস করতে হবে, রাজাকে আনতে হবে। আগে ছিল চার্লস ওয়ান রেস্টোরেশন পিরিয়ডের সময়, তাহলে রাজার ভাই তো রাজা হবে, তখন আসলো কি চার্লস টু, তাহলে রেস্টোরেশন পিরিয়ড একটা। আর এই দুইটা হচ্ছে একটা পিরিয়ডের নাম। এজের নাম হচ্ছে কি, একটা এজের দুইটা নাম, একটা হচ্ছে কি অগাস্টানিস অথবা দ্য এজ অফ পোপ। তারপর আসেন আরেকটা এজের চারটা নাম, এজ অফ সেন্সিবিলিটিস, এজ অফ জনসন অথবা কি এজ অফ ট্রানজিশন অথবা কি এজ অফ রিজন। এই চারটা নামে হচ্ছে, চারটা নামে একটা 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 এজ, একটা এজকে চার ভাবে ডাকা হয়, এটা একটু মনে রাখবেন। রেস্টোরেশন পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1700। এই সময় রাজা ছিল হচ্ছে চার্লস টু, আগে ওয়ান ছিল, ওয়ানের পরে হচ্ছে কি আসছে চার্লস টু আসছে। তারপর আসেন এটা হচ্ছে অগাস্টান এইজ অথবা দ্য এজ অফ পোপ, দ্য এজ অফ পোপ, ঠিক আছে, আলেকজান্ডার পোপ। এটা ডিউরেশন হচ্ছে 1700 থেকে 1745। এই সময় রাজা ছিল হচ্ছে কি ইতালির কিং অগাস্টাস। তারপর আসেন এজ অফ সেন্সিবিলিটি, এটার ডিউরেশন ছিল হচ্ছে 1745 থেকে 1785 বা 1798, কারণ 1798 সালে রোমান্টিক এজের যাত্রার মাধ্যমে যুক্তি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার কি ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল এজের শাখা। নিউ ক্লাসিক্যাল এজকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে কি রেস্টোরেশন পিরিয়ড, এটা হচ্ছে 1660 থেকে 1700 ছিল। আর তাহলে রেস্টোরেশন পিরিয়ডে রাজা আসছে কি চার্লস টু, কারণ ক্যারোলাইনের রাজা ছিল হচ্ছে কি চার্লস ওয়ান। কমনওয়েলথের সময় রাজা কি করা হয়, শিরচ্ছেদ করা হয়, তো রাজাবিহীন রাজ্যে কি রাজাকে তো নিয়ে আসতে হবে, তখন আসছে কি রাজার ভাই চার্লস টু। তারপর আসেন পরের নাম হচ্ছে অগাস্টান এইজ অথবা দ্য এজ অফ পোপ। পোপ বলতে কোন পোপ, আলেকজান্ডার পোপ। এটা ছিল 1700 সাল থেকে 1745, আর রাজা ছিল হচ্ছে কি অগাস্টাস, উনি ছিল হচ্ছে ইতালির রাজা। তারপর আসেন এজ অফ সেন্সিবিলিটি অথবা এজ অফ জনসন, আবার এজ অফ কি ট্রানজিশন অথবা এজ অফ রিজন, সেটা হচ্ছে কি একটা এজকে
চারটা নামে ডাকা হয়, ঠিক আছে। এটা ডিউরেশন ছিল 1745 থেকে 1785 অথবা 1798, এটা ডিপেন্ড করে হচ্ছে কি অপশনের উপর, কারণ এইটা এক এক বইয়ে হচ্ছে এক একটা ইয়ে দেওয়া আছে, অপশন দেওয়া আছে। হ্যাঁ, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু লিখেন। সব এইজ মনে রাখতে হবে, তবে কিছু এইজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, সেটা হচ্ছে আপনার রেনেসান্স পিরিয়ড, তারপর হচ্ছে আপনার রেনেসান্স পিরিয়ডের শাখা এলিজাবেথিয়ান, জেকোবিয়ান, ক্যারোলাইন, ঠিক আছে, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল যখন আসবেন, অগাস্টাইন এজ খুব গুরুত্বপূর্ণ, রেস্টোরেশন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে রোমান্টিক এজের ডিউরেশন, তারপর রাখতে হচ্ছে ভিক্টোরিয়ান এজের ডিউরেশন, মডার্ন, ঠিক আছে, এইজগুলো রাখতে হবে। আমি তো আপনাকে টেকনিক লিখে দিচ্ছি, এখান থেকে আপনি ইজিলি আনসার করতে পারবেন। ও অন্তর আপু বলছেন শালগুলো কেমনে মনে রাখবো? দেখেন আপু, শালগুলো হচ্ছে এখানে ক্লিয়ার। যেমন দেখেন রেজিস্ট্রেশন 1660 থেকে 1700, আবার দেখেন 1700 দিয়ে শুরু, তাহলে এখানে ছিল কয় বছর? 40 বছর। আবার এখানে দেখেন পরের সালটা ছিল হচ্ছে কত? 45 বছর। তারপরটা রাখবেন দেখেন কত? 45 থেকে 85, এটা হলে 40, আর এই অপশনে গেলে কত? একটু একটু ক্যালকুলেশন করে মনে রাখতে হবে আর কি। আর দেখি আজকে হচ্ছে সবগুলো মার্ক করে দেব, কারণ আপনাদের সময় কম। আর ওকে, তারপর আসেন রোমান্টিক এজ। রোমান্টিক এজ হচ্ছে 1798 থেকে 1832, ঠিক আছে। এই সময় বিখ্যাত একটা গ্রন্থ পাবলিশ হয়, সেটার নাম হচ্ছে কি লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেডস এটি পাবলিশ করা হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থ প্লাস হচ্ছে কি কলরিজ, ঠিক আছে। ওয়ার্ডসওয়ার্থ লিখে 19টা কবিতা, ও লিখে হচ্ছে 4টা কবিতা, টোটাল হচ্ছে 23টা পয়েম লিখে, ঠিক আছে। আর এটা পাবলিশ হয়েছিল কত সালে? 1798 সালে। আর লিরিক্যাল ব্যালেন্স পাবলিশ হওয়ার মাধ্যমে রোমান্টিক যুগের কি হয়? যাত্রা শুরু হয়। রোমান্টিক যুগে 6 জন বিখ্যাত কবি ছিল, সেগুলোকে আমি একটু সন্ধ্যাকার লিখে দিচ্ছি। দেখেন, WCKV রোমান্টিক স্কুলে SB এর কবিতা পড়ে। তাহলে দেখেন, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে। আর দেখেন সিতে হচ্ছে কলরিজ, আর কেতে হচ্ছে জন কিটস, তবে বিতে হচ্ছে বাইরন, লর্ড বাইরনকে বলা হচ্ছে রিবেল পোয়েট। আর জন কিটসকে বলা হচ্ছে পয়েট অফ বিউটি। আর এসটি কলরিজকে বলা হচ্ছে সুপারন্যাচারাল পয়েট। সুপারন্যাচারাল কেন বলা হয়? কারণ ওনার সব আইডিয়া ছিল একটু হচ্ছে উদ্ভট টাইপের। তারপর আসেন ওয়ার্ডসওয়ার্থকে বলা হচ্ছে পয়েট অফ নেচার, প্রকৃতির কবি, ঠিক আছে। এগুলো হচ্ছে কবিদের উপাধি, আর এগুলো হচ্ছে কি রোমান্টিক এজের কবি। আরেকজন আছেন দেখেন, এস দিয়ে হচ্ছে শেলিকে বলা হচ্ছে রিভলিউশনারি পয়েট,
রিভলিউশনারি পোয়েট, ঠিক আছে, বৈপ্লবিক কবি অথবা ভারত পক্ষ কবি, ঠিক আছে। এস দিয়ে, তারপর আসেন বি দিয়ে হচ্ছে উইলিয়াম ব্লেক। ব্লেককে বলা হচ্ছে সে কবিও ছিল আবার পেইন্টারও ছিল, বুথ পয়েট অ্যান্ড পেইন্টার, ঠিক আছে। বুথ পয়েন্ট অ্যান্ড পেইন্টার ছিল হচ্ছে কে, উইলিয়াম ব্লেক। এই ছয়জন হচ্ছে রোমান্টিক যুগের বিখ্যাত কবি। এই ছয়জন অবশ্যই অবশ্যই বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে এবং ফুল ডিটেলস পড়তে হবে এই ছয়জন থেকে, ঠিক আছে। তাহলে উপাধিগুলো মনে রাখেন। ওয়ার্ডস ছিল হচ্ছে কি পয়েট অফ নেচার, কলিস হচ্ছে সুপার ন্যাচারাল পোয়েট, কিটস ছিল হচ্ছে কি পোয়েট অফ বিউটি, বাইরন ছিল হচ্ছে রিবেল পোয়েট, শেলি ছিল হচ্ছে রিভলিউশনারি পোয়েট, ব্ল্যাক ছিল হচ্ছে পোয়েট এবং পেইন্টার। ক্লাস ক্লিয়ার? একজন লিখলো নট ক্লিয়ার, দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করুন তো। ওকে ওকে, রাগিব হোসেন ভাই বলছেন নাও ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আমি নেক্সট যাচ্ছি। তারপর আসেন এরপর আসেন, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান। ভিক্টোরিয়ান এজ ডিউরেশন হচ্ছে 1832 থেকে 1901। এই সময় যে কয়জন বিখ্যাত কবি ছিল সেই কবিগুলোর নাম মনে রাখবেন, সেগুলো হচ্ছে ট্যাব। দেখেন টি ফর মানে হচ্ছে টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে। টেনিসন ছিল হচ্ছে পয়েট লরিয়েট, রাজসভার কবি, পয়েট রাজসভার কবি, মনে রাখবেন পয়েট লরিয়েট, ঠিক আছে। এতে হচ্ছে আর্নল্ড, ম্যাথিউ আর্নল্ড। তারপর বিতে হচ্ছে রবার্ট ব্রাউনিং, ঠিক আছে। তাহলে ভিক্টোরিয়ান যুগে এই তিনজন কবিকে আপনাকে অবশ্যই পড়তে হবে। সে হচ্ছে কি লর্ড আলফ্রেড টেনিসন, তারপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড এবং হচ্ছে রবার্ট ব্রাউনিং। তিনজনকে ভালো মতো পড়তে হবে, তাদের কোটেশন সাহিত্যকর্ম ভালো মতো পড়তে হবে। তারপর আসেন এই যুগে কয়েকজন হচ্ছে উপন্যাসিক ছিল। আর 36 একটা প্রশ্ন আসছিল ডেভিড কপারফিল্ড কোন যুগের লেখা। ধরেন আমরা চর্যাপদ বলি কোন পদের লেখা, যুগের লেখা। চর্যাপদ হচ্ছে কি প্রাচীন যুগের, তেমনি 36 বিসিএস প্রশ্ন আসছিল ডেভিড কপারফিল্ড কোন যুগের লেখা, কিন্তু বলে না যে ডেভিড কপারফিল্ড লেখক কে। লেখক হচ্ছে কি চার্লস ডিকেন্স। আর ডেভিড কপারফিল্ড হচ্ছে চার্লস ডিকেন্স কি অটোবায়োগ্রাফি, কিন্তু প্রশ্নটা করেন একটু ক্রিটিক্যালি করছে, হ্যাঁ, এই জন্য একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন উপন্যাসিক এগুলো ছিল হচ্ছে পয়েট। এবার দেখেন নোবেলিস্ট। নোবেলিস্ট ছিল হচ্ছে কি দেখেন থমাস ডিকেন্স ওয়াইল্ড এর, দেখেন থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, অস্কার ওয়াইল্ড। থমাস ডিকেন্স ওয়াইল্ড এর উপন্যাসে জর্জ ইলিয়ট ও ব্রন্টি, শার্লট ব্রন্টি নামের মেয়েকে দেখা যায়। তাহলে দেখেন এটা হচ্ছে জর্জ ইলিয়ট আর এটা হচ্ছে চার্লস শার্লট ব্রন্টি, ঠিক আছে। ওনার একটা বোন ছিল হচ্ছে কি ইমিলি ব্রন্টি। ইমিলি ব্রন্টি, শার্লট ব্রন্টি, ঠিক আছে। তারপর থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, অস্কার ওয়াইল্ড। এই ছয়জন হচ্ছে ভিক্টোরিয়ান এজের বিখ্যাত উপন্যাসিক, নোবেলিস্ট। এই ছয়জনকে অবশ্যই মনে রাখতে হবে। তিনজন হচ্ছে ছেলে আর তিনজন হচ্ছে কি মেয়ে।
এখন ক্লিয়ার কিনা একটু দেখেন তো। এই যে নেট আপ ডাউন করতেছে তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ নিশা আপু লিখলেন ক্লিয়ার না। ক্লিয়ার হলে একটু আমাকে কমেন্ট করেন, কারণ আমার তো লেখা শেষ বোর্ডে। মোবাইলে দেখা যাচ্ছে আমার যে ক্যামেরা হচ্ছে ওটাতে দেখা যাচ্ছে ক্লিয়ার, একেবারে ট্রান্সপারেন্ট, বাট আপনারা ব্লার দেখতেছেন। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট স্টেপ আগাবো। ব্লার ব্লার এখন ক্লিয়ার কিনা দেখেন তো একটু। ওকে নাও ক্লিয়ার। নোবেলিস লেখা বোঝা যায় না, ফোকাসের প্রবলেম। এখন ক্লিয়ার। ওকে রেজওয়ান, শামিম ভাই, শারমিন আপু বললেন ক্লিয়ার। ওকে এখন ক্লিয়ার, তাহলে আমি আগাচ্ছি। ওকে নেক্সট একটু দেখে নেন। তাহলে নোবেলিস্ট ছিল হচ্ছে থমাস হার্ডি, চার্লস ডিকেন্স, অস্কার ওয়াইল্ড, জর্জ ইলিয়ট, তারপর ইমিলি ব্রন্টি, শার্লট ব্রন্টি। তাহলে এই তিনজন ছিল হচ্ছে মেয়ে, আর উপরের তিনজন হচ্ছে ছেলে। তাহলে আমাকে মেয়ে ছেলে মনে রাখতে হবে কেন? কারণ 25-এ দুইটা প্রশ্ন এসেছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, ফ্যামিলি জেন্ডার নিয়ে। ওখানে আপনার এই জন্য হচ্ছে আপনাকে একটু কি ছেলে মেয়ের জিনিসটা কি খেয়াল রাখতে হবে। আর তিনজন বিখ্যাত কবি ছিল, একজন হচ্ছে টেনিসন, আর্নো, আর হচ্ছে কি রবার্ট ব্রাউনিং। এই তিনজন ডিটেলস পড়তে হবে। আর এখানে থমাস হার্ডিটা একটু পড়তে ভালো মতো, আর চার্লস ডিকেন্সকে ভালো করে পড়তে হবে। কেন? চার্লস ডিকেন্স সমান হচ্ছে পুরো ভিক্টোরিয়ান এজ বলা যায়, কারণ ওনার প্রত্যেকটা হচ্ছে নোবেল হচ্ছে খুবই বিখ্যাত। তারপর আসেন মডার্নিস। এই মডার্নিসকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন দেখেন ইজি 70, ইজি হয় 75-এ, ইজি হয় কি তো 75-এ। দেখেন ই মানে হচ্ছে এডওয়ার্ডিয়ান এইজ। এই যুগের ইয়ে ছিল হচ্ছে 1901 থেকে 1910, ঠিক আছে। আর রাজা ছিল হচ্ছে এডওয়ার্ড 7। এই দেখেন E4 G4 5, ঠিক আছে। তারপর পরেরটা আসেন G4 হচ্ছে জর্জিয়ান এইজ 1910 থেকে 1936। তাহলে বাকি 3 বছর কই গেল? বাকি 3 বছর হচ্ছে ওই তেমন সাহিত্যকর্ম ছিল না, এই জন্য হচ্ছে কি জর্জিয়ান এজ আসলে 1936 করতে হবে। আর যদি পুরো মডার্ন এজের ডিউরেশন আসে তাহলে হচ্ছে 1901 থেকে 1939। এই সময় রাজা ছিল হচ্ছে জর্জ 5। এটা হচ্ছে রাজা। তাহলে দেখেন মডার্ন যুগে দুই ভাগ হচ্ছে, একটা এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910, জর্জিয়ান হচ্ছে 1910 থেকে 1936। এটা একটা বিসিএস এ প্রশ্ন আসছিল যে নিচের কোন যুগটা হচ্ছে রিসেন্টলি। তাহলে রিসেন্টলি মানে সম্প্রতি। ও 4টা অপশনের মধ্যে যেটাই হচ্ছে একদম শেষের দিকে ছিল ওটাই আনসার করতে হবে। এই জন্য আমি প্রথম দিকে ওয়ামের ক্লাসের ওবিকে এমপি বানাও লিখে দিয়েছি, কারণ এটা যদি মনে রাখেন ইজিলি আপনি হচ্ছে আগে পরে এগুলো ইজিলি কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখেন। ওরে আল্লাহ, নট ক্লিয়ার। নেটের অবস্থা খুব বাজে। তুর্য ভাই, তুই একটু আসেন তো। ক্যামেরা কি ব্লার হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ এইখানে সবাই বলতেছে ব্লার ব্লার। এই যে ক্যামেরা অটো ফোকাস অফ কর না, অটো ফোকাস এমনি এটা যে প্রবলেম হচ্ছে আপনার নেটে আপ ডাউন বুঝছি। হ্যাঁ
এখন ক্লিয়ার কিনা দেখেন তো, একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে ওকে ওকে, মানহা আপু লিখলেন ক্লিয়ার, মাহফুজ ভাই ক্লিয়ার, শান্ত আপু ক্লিয়ার। ওকে ওকে, ক্যারি অন। তাহলে দেখেন মডার্ন যুগকে হচ্ছে দুই ভাগ করা যায়। এটা হচ্ছে কি মনে রাখবেন হচ্ছে মডার্ন যুগ ইজি হয় 75-এ, 7 এগুলো হচ্ছে কি রাজা বা রানীর সংখ্যা। ই মানে হচ্ছে এডওয়ার্ডিয়ান এইজ, এটা 1901 থেকে 1910, রাজা ছিল হচ্ছে এডওয়ার্ড কত, এখানে কত আছে 7। জর্জিয়ান পিরিয়ড রাজা ছিল হচ্ছে কি জর্জ, আর এখানে হচ্ছে কত 5, খুব ইজি, ঠিক আছে। তারপর পোস্ট মডার্ন হচ্ছে কত 1939 থেকে প্রেজেন্ট, এটা পড়ার। তাহলে আপনি কোন কোন রাইটার থেকে পড়বেন সেটা আমি একটু লিখে দিচ্ছি, কোন কোন রাইটার থেকে পড়বেন। যাদের কাছে এলিট এক্সপার্ট বইটা আছে তারা বইয়ের 1 নম্বর পেজে যান, 1 নম্বর পেজে গেলেই এই যে একটা অ্যানালাইসিস দেওয়া আছে, এই অ্যানালাইসিসটা আমরা এখন পড়ব। এই যে 1 নম্বর পেজ বিসিএস কোয়েশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে কোন কোন রাইটার আমরা পড়বো সেটা হচ্ছে দেখেন, 1 নম্বর হচ্ছে শেক্সপিয়ার, মাস্ট। শেক্সপিয়ার থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে, যদি প্রশ্ন করে, কারণ ইংলিশ ছাড়া হচ্ছে ইংলিশ কল্পনা করা যায় না। তারপর হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লো, তারপর হচ্ছে আমরা পড়বো বেন জনসন, কারণ ওনাকে বলা হচ্ছে ফাদার অফ কমেডি অফ হিউমার, আর কমেডি অফ হিউমার জিনিসটা হচ্ছে মেডিকেল সাথে কি রিলেটেড, সো এটা প্রশ্ন করলেই করতে পারে। বেন জনসন ফাদার অফ কি কমেডি অফ হিউমার। তারপর আসেন হচ্ছে জন ডান, পয়েট অফ লাভ। জন ডানকে বলা হচ্ছে কি পয়েট অফ লাভ, উনি খুব ইম্পর্টেন্ট। তারপর 6 পর্ব হচ্ছে আমরা জন মিল্টন, ঠিক আছে। জন মিল্টনের 2টা বিখ্যাত এপিক আছে, একটা হচ্ছে প্যারাডাইস লস্ট, আর একটা হচ্ছে কি প্যারাডাইস রেগেন, খুবই বিখ্যাত। আর একটা ওনার বিখ্যাত ইলিজ আছে, সেটা হচ্ছে কি লাইসিটাস, মনে রাখবেন এটা। আর ওনার একটা বিখ্যাত সনেট আছে, সেটা হচ্ছে ও নাইটিঙ্গেল, ঠিক আছে। আর উড টু নাইটিঙ্গেল লিখছে হচ্ছে জন কিটস, একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে লিড এক্সপার্ট বই, সতর্কতায় দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আপনাদের যাদের কাছে নাই তারা লিড এক্সপার্ট বইটা মাস্ট কালেক্ট করে দিবেন, কারণ এটা হচ্ছে ইংরেজি সাহিত্যে প্রোডাক্টটা হ্যান্ড নোট করে দেওয়া আছে। বাজারে কোনো বই এরকম হ্যান্ড নোট করে দেওয়া নাই, সেটার জন্য আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, বাসায় নিয়ে গিয়ে মাত্র 90 টাকা দাম, নিয়ে গিয়ে 2 দিন পড়বেন, ভালো না লাগলে লাইব্রেরিতে ফেরত দিবেন। এটা কোনো পাবলিশার, কোনো রাইটার কোনোদিন দেয়নি, দিতে পারবে না, যেটা আমি কনফিডেন্টলি আপনাদের দিচ্ছি। আসেন হচ্ছে জোনাথন সুইফট। 7 হচ্ছে আলেকজান্ডার পোপ। 8 পোস্ট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক এজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 9 নম্বর পর্ব হচ্ছে আমরা কলরিজ। 10 পর্ব হচ্ছে বাইরন। 11 পর্ব হচ্ছে পিবি শেলি। তারপর হচ্ছে উইলিয়াম ব্লেক। তারপর হচ্ছে জন কিটস ছিল হচ্ছে পেশায় ডাক্তার, উনি ছিল হচ্ছে ইংরেজি সাহিত্যের সবচেয়ে কিশোর কবি, ইয়াংগেস্ট পয়েট অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে। এটা মনে রাখবেন, ওনার মাত্র কাব্যিকাল ছিল হচ্ছে মাত্র 5 বছর, আর ওনার প্রতিটা কবিতা হচ্ছে বিখ্যাত। রোমান্টিক যুগের প্রত্যেকটা কবি, যে 6 জন কবির নাম লিখে দিছি, 6 জন মাস্ট ভালো করে পড়বেন। আর একজন হচ্ছে ফিমেল নোবেলিস্ট আছে, ওনার নাম হচ্ছে কি জেন অস্টিন। যদিও উনি রোমান্টিক যুগের, বাট ওনার লেখাটা ছিল হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল, এই জন্য ওনাকে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট, জেন অস্টিন, মনে রাখবেন। 13। তারপর আসেন 14 পড়বেন হচ্ছে চার্লস ডিকেন্স। 15 হচ্ছে টেনিসন। তারপর 16 হচ্ছে আর্নল্ড।
17 হচ্ছে ব্রাউনিং, 18 হচ্ছে D.H. লরেন্স, 19 হচ্ছে ভার্জিনিয়া উলফ, 20 হচ্ছে T.S. ইলিয়ট। তারপর আসেন 21 হচ্ছে আর্নস্ট হেমিংওয়ে। ইংরেজি সাহিত্যে যাকে আধুনিক যুগের হচ্ছে বিখ্যাত নাট্যকার বলা হয়, আধুনিক যুগের বর্তমান যুগের মডার্ন এজে, উনি হচ্ছেন জিবি শো। আর সর্বকালের সেরা নাট্যকার বলা হয় সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তিনি ছিলেন এলিজাবেথান এজ, আর এই জন্য এলিজাবেথান এজকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। মনে রাখবেন। তারপর হচ্ছে 23 ফ্রান্সিস বেকন। মনে রাখবেন, ফ্রান্সিস বেকন যে আমরা যে পড়ি নলেজ ইজ পাওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের উক্তি। এটা বাজারে বই দেওয়া হচ্ছে টমাস হবস, কিন্তু টমাস হবস ছিল হচ্ছে ফ্রান্সিস বেকনের সেক্রেটারি, ঠিক আছে। সো এটা আনসার হচ্ছে কি ফ্রান্সিস বেকনের, মনে রাখবেন। আর ওনার প্রতিটা উক্তি খুবই বিখ্যাত, ঠিক আছে। আর ওনার অধিকাংশ সাহিত্যকর্ম হচ্ছে অফ দি লেখা, যেমন অফ স্টাডিজ, তারপর অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, ঠিক আছে, অফ গ্রেট প্লেস, অফ চিলড্রেন, অফ রিভেন্স, ঠিক আছে, অফ ট্রুথ, সবগুলো হচ্ছে কি দিয়ে অফ দিয়ে। খুব ভালো মতো মনে রাখবেন। তারপর হচ্ছে জেন অস্টিন, তারপর হচ্ছে জেন অস্টিন। 25 আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে অরুন্ধতী রয়, ARUN, অরুন্ধতী রয়। ওনার একটা রিসেন্টলি একটা এই লাস্ট মান্থে মেবি বের হয়েছে, সেটা হচ্ছে কি কাশ্মীর ইস্যু নিয়ে লেখা, আজাদি, ফ্রিডম। সো এটা লিটারেচার পার্টের জন্য ইম্পর্টেন্ট, অথবা হচ্ছে রিসেন্ট পার্টের জন্য কি বাংলাদেশ অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখবেন, অরুন্ধতী রয়। ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে গড অফ স্মল থিং, যেটা হচ্ছে ম্যান বুকার প্রাপ্ত। এটা মনে রাখবেন ভালো মতো। তাহলে এই 25 জন মাস্ট আপনারা পড়বেন। আর আমার এই লিটেক্স পার্টে হচ্ছে আমি 33 জন রাইটার দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে প্রিভিয়াস কোয়েশ্চেন হয়েছে। এরপর হচ্ছে 23 জন দেওয়া আছে, টোটাল 56 জন দেওয়া আছে। যারা স্পেশাল প্লাস জেনারেলটা দিবেন তারা অবশ্যই এই 56 জন মাস্ট পড়বেন, কারণ জেনারেল পার্ট হচ্ছে, জেনারেল বিসিএস হচ্ছে আপনার 15 মার্কসে কিন্তু ইংলিশ লিটারেচার। আর লিটারেচার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি মুখস্থ থাকলে ইজিলি 5 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন, যেটা গ্রামার পার্টে পসিবল না। আসেন তাহলে আমরা একটু এবার শেক্সপিয়ারটা ধরি। সবাই যাদের কাছে লিড এক্সপার্ট আছে তারা হচ্ছে 84 পেজে যান, 84 পেজে। কে আপু লিখছেন বাদ যাবে না কোনো শিশু? বাদ যাবে না কেন? আমি তো অনেকজন বাদ দিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, এলিজাবেথান পিরিয়ড থেকে ভালো মতো পড়বেন, আর হচ্ছে রোমান্টিক ইজ, ভিক্টোরিয়ান ইজ ভালো মতো পড়বেন। এখান থেকে প্রশ্ন মাস্ট হবে। আচ্ছা, তারপর দেখেন কোটেশন। এক ভাই বলেন এগুলো পড়াচ্ছি হচ্ছে ম্যাথ করা ভালো। ভাই ম্যাথ হচ্ছে ম্যাথ, আপনি ম্যাথ করবেন। আর যে 2 মার্ক বলছেন, আপনি কি পিএসসি প্রশ্ন করতেন যে আপনি 2টা প্রশ্ন আসবে এটা বলতে পারেন? এটা তো পিএসসি ছাড়া কেউ বলতে পারে না, কারণ আপনাকে দিচ্ছে 5 মার্কস। এটা আপনাকে 5টা প্রশ্ন দিয়ে দিতে পারে, 2টা প্রশ্ন দিতে পারে। যেমন 39 আসছিল হচ্ছে করতেন 2টা, ঠিক আছে, এটা কোনো গ্যারান্টি নাই। যদি 5 মার্কের চলে আসে তখন কি করবেন? আর স্পেশাল বিসিএস মনে রাখবেন, যারা হচ্ছে ভাইবা দিয়ে ক্যাডার পায় নাই, ইভেন সেকেন্ড কলেও ক্যাডার পায় নাই, তারাই জানে। যেমন আমার ডিএমসির অনেক আপু ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, যার কারণে আমি 39-এর সময় তাদেরকে পড়াইছিলাম। সো তাদের অবস্থাটা আমি ভালোই বুঝি, যে
বিসিএস এর জন্য পড়ে স্পেশালি ক্যাডার হতে না পারাটা এটা আসলে কত দুঃখের বিষয়টা। সো একটা মার্ক ভাই খুবই ইম্পর্টেন্ট। আর অন্য টিচাররা যেটা বলে আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে একটাও গ্যাস করে দাগাবেন না। যেটা আপনি 100% জানেন সেটা দাগাবেন, যেটা 100% জানেন না সেটা দাগাবেন না। কারণ একটা কাটা মানে হচ্ছে আপনার 1.5 মার্ক কাটা। যদি আপনি মনে করেন আপনার